আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রণয় বার্মা আমাদের বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত। তিনি এমন একটি কাণ্ড করেছেন যেটি কোনো রাষ্ট্রদূত এটি করেন না। সরকারের অনুমতি ছাড়া কোনো কথা রাষ্ট্রদূত বলতে পারেন না। তিনি আবেগের বশে এমন একটি কথা বলে ফেলেছেন যা ভারতের এই মুহূর্তে নীতি বিরুদ্ধ। এখন কথাটা কি জানতে হলে আপনাকে একটুখানি পেছন দিকে জানতে হবে। দুদিন আগেই আপনারা শুনেছেন যে আমাদের এখানে ভারতবর্ষে একজন মার্কিন নাগরিক এবং 6 ইউক্রেনীয় নাগরিক ধরা পড়েছেন। মার্কিন নাগরিক ধরা পড়েছেন তিনি কলকাতা এয়ারপোর্টে, এবং বাকি যে তিনজন করে লখনৌ এবং দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে ধরা হয়েছে। এই যে এরা, আপনাদের মনে আছে খুব সম্ভবত, ইউক্রেন একবার একটা ট্রাকের মধ্যে করে ড্রোন নিয়ে গিয়ে রাশিয়ায় ঢুকে ক্রেমলিনে মেরে দিয়েছিল। সেই পদ্ধতিটা শেখানোর জন্য ইউক্রেন থেকে 6 জন এসেছিলেন, এবং এই যে আমেরিকান যিনি একজন ভদ্রলোক, তিনি এক্স মিলিটারি এবং মার্সেনারি। তিনি বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তনের সময়, সেই লেবানন থেকে সিরিয়া পর্যন্ত সরকার পরিবর্তনে তিনি অংশ নিয়েছিলেন। এখানে এনআইএ তাদেরকে ধরেছে। এনআইএ এখন বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে, সেটা এয়ারপোর্ট হোক, সেটা হোটেল হোক, সেটা হসপিটাল হোক, সেটা গেস্ট হাউস হোক, সেটা বাজার হোক, বিভিন্ন জায়গায় তারা চিরুনি তল্লাশি করছে যে কারা কারা অনুপ্রবেশকারী রয়েছে এবং কারা কারা বিদেশি রয়েছে। এবং আমি আপনাদের আগেই বলেছি তারা প্রচন্ডভাবে অ্যাক্টিভ। এখন আমাদের দেশে যে সমস্ত রাজ্যগুলো আছে, প্রত্যেকটা রাজ্যে একটা করে এনআইএ দপ্তর আছে। প্রত্যেকটা রাজ্যের এনআইএ দপ্তরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই আমাদের এপ্রিল মাসের 29 তারিখ, মানে 9 থেকে শুরু হবে পন্ডিচেরি, তারপরে হচ্ছে 23 তারিখ, 23শে এপ্রিল, এপ্রিল এবং 29শে এপ্রিল, আর ফল ঘোষণা হবে 4 মে। 4 মের পর ফল ঘোষণা হলে তারপরে সরকার গঠন। এই যতদিন পর্যন্ত এই চলবে ততদিন প্রায় 2 লক্ষ আমাদের আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবে। এই সময় পশ্চিমবঙ্গে কোনো বাইরের লোক ঢোকা আপাতত বন্ধ, মানে একদম সলিড ডকুমেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার সঙ্গে বেছে বেছে এই তল্লাশিটা চলছেই। এই মুহূর্তে একটা আলটপকা মন্তব্য করে ফেলেছেন প্রণয় বার্মা। তিনি আপনার দেশে একটা অনুষ্ঠানে বলে ফেলেছেন যে খুব শিগগিরই ট্রাভেল ভিসা দেওয়া হবে। সরকার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি এই ব্যাপারে, কোনো রকম ভাবেই এর বিন্দু মাত্র আঁচ দেওয়া হয়নি। তাহলে কি পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বললেন? এখন এই কথাটা শোনা মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন डॉक्टर जयशंकर संगे, जे आपका आदमी ऐसा ऐसा काम कर रहा है, पूरा पानी में आग में पानी डाल रहा है, बात क्या है? জয়শঙ্কর গেছেন খেপে। যদি সত্যি একজন মন্ত্রীর কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যদি এই কথা শুনতে হয় একজন রাষ্ট্রদূতের জন্য, তার কাছে মানহানিকর। কারণ তিনি বা তার মন্ত্রক এই ব্যাপারে তো কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। দেওয়া হবে এ কথা ঠিক, কিন্তু এই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর আগামী 4-5 মাস বাদে হয়তো তখন ধীরে ধীরে হয়তো চালু হবে, যেটা আমি আপনাদের বলেছিলাম চালু হবে, কিন্তু সময় লাগবে। এবং দেখে দেখে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সমস্ত পরীক্ষা করে তারপর তাদের ট্রাভেল ভিসা এবং বিজনেস ভিসা দেওয়া হবে।
এখন আগ বাড়িয়ে তিনি কেন এই কথাটা বললেন, তাকে সঙ্গে সঙ্গে বিক্রম মিস্ত্রি ফোন করেন, মানে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ফোন করে আগা পাঁচতলা তাকে ঝাড়েন, ঝেড়ে তাকে বলেন যে আপনি দিল্লি আসুন। সরকারের অনুমতি ছাড়া আপনি এই ধরনের একটা মন্তব্য যেটা করে দিলেন, তাতে কি হবে, ওপারের লোকের আকাঙ্ক্ষা বাড়বে, ভারতের ওপর চাপ বাড়বে, যেটা ভারত একদিন ধরে ঠেকিয়ে রেখে দিয়েছে, আপনি সেটাকে উস্কে দিলেন। এখন উনি যদি বলেন আমি আবেগের বশে বলে ফেলেছি, তাহলে পরে উনি আরো গাড্ডায় পড়বেন, কারণ কূটনীতিতে আবেগ বলে কিছু চলে না। তাহলে কি এমন বিষয় ঘটলো যেখানে তিনি তা মানে সময় উল্লেখ করে খুব শিগগিরই ব্যাপারটা হবে, এই মন্তব্য কিন্তু উনি করেছেন। আর এই মন্তব্য করার পরেতে তারপর উনি আবার ভিসা সেন্টার গুলোতে গিয়েছেন, অ্যাজ ইফ যেন ওনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে কবে, কখন, কবে থেকে কত দিনের জন্য ভিসা উন্মুক্ত করা হবে। অথচ ভিসা দেওয়ার মালিক কিন্তু, সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু ভারত সরকার। এটা হয়তো উনি গুলিয়ে ফেলেছেন। ফলে উনি যেটা বলেছেন সেটাতে ভারত একটু বিপদেই পড়েছে। এখন রাষ্ট্রদূত যখন বলেছেন, ভারতের একটা মান সম্মানের ব্যাপার আছে। এখন ভারতের কাছে হয়ে গেছে কুল রাখি না মান রাখি। আমার রাষ্ট্রদূত ভুল বলছেন, এটা যদি আমি প্রমাণ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রদূত সম্পর্কে মানে অন্যান্য দেশের মানে এটা ওজনটা কমে যায়, ভারতের ওজনটা কমে যাবে। আর ভারতবর্ষ বিচার করে জয়শঙ্করকে দিয়ে, এই পৃথিবী বিচার করে জয়শঙ্করকে দিয়ে। ডক্টর জয়শঙ্কর যখন কথা বলেন, প্রত্যেকটা ইঞ্চি দাড়ি কমা মেপে উনি কথা বলেন, উনি কখনো উত্তেজিত হন না এবং কোনো বেফাস মন্তব্য উনি করেন না। এবং উনি সেটা পছন্দ করেন না যারা এই বেফাস মন্তব্য করেন, যারা কূটনীতিতে তারা কিন্তু উপযোগী মানুষ নন। ফলে এই যে ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা দেওয়া হবে, হ্যাঁ আমাদের এখানে ট্রিটমেন্ট ভিসা দেওয়া হচ্ছে, তার একদম আদ্যপান্ত খুঁচিয়ে দেখে শুনে নিয়ে তারপরে ভিসা দেওয়া হচ্ছে। এমনকি আপনারা এটাও জানবেন যে প্রত্যেকটা হসপিটালে পর্যন্ত কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে, শুধু হোটেল ফোটেল নয়, হসপিটালে পর্যন্ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। যত সল্টলেক অঞ্চলে হসপিটাল রয়েছে, দিল্লিতে হসপিটাল রয়েছে, চেন্নাইতে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, যেখানে যেখানে হসপিটাল আছে সেখানে সেখানে যারা চিকিৎসা যারা করতে যায়, তাদের প্রত্যেকের ডকুমেন্ট হসপিটাল থেকে নেওয়া হচ্ছে। আর হসপিটালে জমা দিতে হবে। তো আপনি বিদেশ থেকে এসছেন, তার হসপিটাল ডকুমেন্ট জমা দিতে হবে। হসপিটাল ডকুমেন্ট নিয়ে তার সেগুলো চেক করা হচ্ছে, তারপর যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যদি উনি জব করে উনি বলে দেন যে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তাহলে পরে মানুষের মনের মধ্যে একটা উৎসাহ জাগবে যে এবার আমি ট্রাভেল ভিসা পেয়ে আমি যাব। কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তার সঙ্গে ওই মন্তব্য খাপ খায় না। ফলে তাকে অবশ্যই দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, ডেকে পাঠিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারলে তাহলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। এটাই ছিল হচ্ছে প্রণয় বার্মা। মানুষ ভালো, কিন্তু প্রণয় বার্মা এই মন্তব্যটি করে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত জুড়ে, ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের একটি বিশেষ অংশ জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে রেখেছে। সেটি হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে, তার কাছে বিশেষ বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল 2024 5 আগস্ট, তার ঠিক আড়াই মাসের কম সময় আগে তিনি একটি জনসভায় এবং 14 দলীয় জোটের একটি বৈঠকে তিনি এসব মন্তব্য করছিলেন। কেন এই বিষয়টি নতুন করে আলোচনা জন্ম দিচ্ছে বা আলোচনা জন্ম হয়েছে সে বিষয়ে আমি আসছি। খুব যুক্তিসঙ্গত কারণে এই ভারতের বিভিন্ন গণমাধ্যম এই বিষয়গুলো তুলে আনছে। তার আগে একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা হুবহু কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে তারা।
এর কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দেব না, এবং আমি যে হতে দেব না এটিও আমার একটি অপরাধ। এবং তিনি বলছেন যে তার কাছে একজন সাদা চামড়া মানুষ এসে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিলে তার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর কিছু হবে না, বা টিকে থাকাটা সহজ হবে। এটি সত্য কথা। তার এই বক্তব্য নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, আমরা অনেকেই পাত্তা দেইনি, আমরা বলছিলাম যে এটি হয়তো তার একটি নতুন পরিকল্পনা, এটি দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন, এমন অনেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু তার এই বক্তব্য মাঝে মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে কথিত করিডোরের দাবি করছিল জাতিসংঘের মাধ্যমে, তারা তো আর সরাসরি বলছিল না, জাতিসংঘের প্রস্তাব ছিল এটি, এবং জাতিসংঘকে তারা সামনে নিয়ে এসেই এই করিডোরের প্রস্তাব দিয়েছিল। সেটি ডক্টর ইউনূস সরকার করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির মুখে ইউনূস সরকার সেটি করতে পারেনি। এখনও সেটি করার পরিকল্পনা যে একেবারে থেমে গেছে সে কথা আমরা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে ভারতে কেন এখন তুমুলভাবে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসছে, এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি উদ্ধৃত করে রিপোর্টিং করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে গত শুক্রবার কলকাতার বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটের সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, এবং সেই সঙ্গে দিল্লি এবং লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের 6 জন নাগরিককে। তাদের চলাফেরা, তাদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক মনে হচ্ছিল, এবং অনেকখানি প্রমাণিত হয়েছে যে তারা উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল। এবং এই ঘটনার পরপরে শেখ হাসিনার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্টিং, নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলা এই সময় সহ বিভিন্ন গণমাধ্যমে একই রকমের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে অশান্ত মিয়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল আটককৃতরা। NIA এর দাবি, আটককৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী